ভিয়েতনাম থেকে ওয়ার্ক পারমিট দিবে, যেটা কখনোই দেয় না। ভিয়েতনাম থেকে কোনো ওয়ার্ক পারমিট বলতে কোনো কিছুই নাই। তাদের সময় তারা মানুষ খুন করে মানুষ খাইতো, এরকম একটা যে প্রচলন ছিল, এটা এখনো কিছু কিছু জায়গায় আছে। এখনো এখনো রাস্তাঘাটে এখনো ভয়বিধি রয়ে গেছে। নিয়ে যান, এটা নিয়ে যাওয়ার পর আমরা মাসের মধ্যে বা 15 দিনের মধ্যে আপনাকে আমরা ওয়ার্ক পারমিট একটা দিব, যেটা দিয়ে আপনি চাইলে বাংলাদেশে আসতে পারবেন বা ছুটি কাটাতে পারবেন, সব কিছু করতে পারবেন। চাইলে আপনি এই চাকরি ভালো না লাগলে অন্য কোনো চাকরি নিতে পারবেন। গত কিছুদিন আগে আমি জুমার নামাজ পড়ে আসার সময় পাশেই দেখলাম দুজনের সাথে কথা বলতেছে, মানে দুইটা ছেলে এলাকারই, যে ভিয়েতনামে যাবে। একজন আরেকজনকে বলতেছে ভিয়েতনামে যাবে, তো আরেকজন শোনার সাথে সাথে জিজ্ঞেস করছে যে ভিয়েতনাম আবার কোথায়, মানে তার ধারণাই নাই যে ভিয়েতনাম কোথায়। তো ওরা জানেই না যে মানে ভিয়েতনাম কোথায় আছে অবস্থিত। তো যে যাবে সে জবাব দিচ্ছে যে এটা ইউরোপের কাছাকাছি একটা দেশ, তো ভিয়েতনামে গেলে মোটামুটি ইউরোপে যাওয়া যাবে। ভিয়েতনাম আসলে এই ইউরোপের কোনো দেশ না, এটা আমাদের এশিয়া অঞ্চলের দেশ। তো সেখানে আদৌ কি এই যে সুযোগ সুবিধাগুলোর কথা বলা হয় বিভিন্ন ইউটিউব চ্যানেলে অথবা বিভিন্ন এজেন্সি, এই সুযোগ সুবিধাগুলো কি আদৌ আছে কি না সেটার চাক্ষুষ প্রমাণ আমার সাথে আছে। যিনি ওইখানে গিয়ে প্রতারিত হয়ে ফিরে আসছেন, বর্তমানে তিনি দেশে আছেন। আজকের পর্বে আমরা কথা বলবো ভিয়েতনামের ওয়ার্ক ভিসা নিয়ে বাস্তবতা। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মোহন আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন যে এই মোহন। সকলের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট করার। আর আপনি যদি উপকৃত হন তাহলে শেয়ার করতে ভুলবেন না, যাতে অন্যরাও উপকৃত। শুরুতেই বলেছিলাম যে ভিয়েতনাম নিয়ে আমাদের একটা ভুল ধারণা আছে, যে ভুল ধারণা থেকে আমরা প্রতারিত হই। বিভিন্নভাবে বিভিন্ন এজেন্সি আমাদেরকে ভুল বুঝিয়ে, বিভিন্ন লোভ দেখিয়ে এসব দেশগুলোতে নিয়ে গিয়ে আমাদেরকে মৃত্যুর ধারপ্রান্তে নিয়ে যাচ্ছে। তো আমরা আজকে বাস্তবতা জানবো ভিয়েতনাম নিয়ে। আমার সাথে আছে তানবীর। তো আমরা তানবীরের সাথে আলাপ করলে বলতে পারবো যে আসলে ভিয়েতনামে যে সুযোগ সুবিধাগুলো বলা হয় আদৌ কি সেই সুযোগ সুবিধাগুলো আছে কিনা। তো তানবীর, ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। তো তানবীর থেকে আমরা শুনি তানবীর কিভাবে ভিয়েতনামে গিয়েছিল এবং কতদিন ছিল এবং কি কি সুযোগ সুবিধা তাকে দেবে বলে, কিন্তু সে আদৌ কি সেই সুযোগ সুবিধা পেয়েছে কিনা। তো তানবীর, শুরু করো। আসসালামু আলাইকুম, আমি তানবীর হোসাইন। তো আমি এক দালালের মাধ্যমে ভিয়েতনামে গেছি। আমাকে বলা হয়েছে যে সেখানে গেলে এত টাকা স্যালারি দিবে, এরপরে হচ্ছে 40,000 টাকার মতো স্যালারি হবে, এরপরে হচ্ছে আপনার থাকা খাওয়া সব কোম্পানি থেকে, আবার কাজও মানে অনেক ভারী কাজ না, পাতলা পুতলা কাজ আছে। এরপরে হচ্ছে আবার ওইখান থেকে আমি যদি চাই তাহলে আমাকে ইউরোপের দিকে বা মালয়েশিয়ার দিকে ট্রান্সফার করা যাইব। তো সেখানে গিয়ে আমি দেখলাম যে প্রথমে 1 মাস আমি যাই কাজ করছি। কাজ করার পরে আমি দেখতেছি যে না, মানে কথা আর কাজে কোনো মিল পাইতেছি না। তো আমি ভাবছি যে হয়তো 1 মাস আসছি, একটু দেখি কি হয় না হয়, একটু দেখি। এরপর আরও 1 মাস গেল, যাওয়ার পর আমি বুঝতে পারছি যে না, এখানে আসলে মানুষ আসে শুধু ওই যে বাইফতে যে দেশগুলোতে ঢুকা যায় এই প্ল্যানগুলো নিয়ে যায়। যেমন আপনার কম্বোডিয়া আছে, মালয়েশিয়া আছে, এরপর হচ্ছে এরকম আরো বিভিন্ন অনেক দেশ আছে। মানে এটা ওইখান থেকে অবৈধ পথে, হ্যাঁ অবৈধ পথে কাজ করা যায়। তো এগুলোর আসলে কোনো মানে নাই, ভবিষ্যৎ নাই, ফিউচার নাই। এই দেশগুলোতে ইলিগাল হয়ে থাকতে হবে। হ্যাঁ, ইলিগাল হয়ে থাকতে হবে। তারা বলে যে লিগেল, কিন্তু লিগেল না, ইলিগেল হয়ে থাকতে হবে। তো আমিও গেছি, আমারে বলছে যে ভিয়েতনাম থেকে ওয়ার্ক পারমিট দিবে, যেটা কখনোই দেয় না। ভিয়েতনাম থেকে কোনো ওয়ার্ক পারমিট বলতে কোনো কিছুই নাই। তাদের ওয়ার্ক ভিসাও নাই। আপনি বাংলাদেশ থেকে কোনো ওয়ার্ক ভিসা নাই, তাদের হচ্ছে ট্যুরিস্ট ভিসা। কিভাবে যাওয়া হয়েছে? এটা হচ্ছে আপনার 3 মাসের একটা ট্যুরিস্ট ভিসা দেয়, এন্ট্রি ভিসা। হ্যাঁ, এটি ওইখানে যাই বলে যে এটা নিয়ে যান, এটা নিয়ে যাওয়ার পর আমরা মাসের মধ্যে বা 15 দিনের মধ্যে আপনাকে আমরা ওয়ার্ক পারমিট একটা দিব, যেটা দিয়ে আপনি চাইলে বাংলাদেশে আসতে পারবেন বা ছুটি কাটাতে পারবেন, সব কিছু করতে পারবেন। চাইলে আপনি এই চাকরি ভালো না লাগলে অন্য কোনো চাকরি নিতে পারবেন। তো সেক্ষেত্রে এগুলো সব ফাও, মানে এগুলা কোনো বাস্তবতা নাই, কোনো বাস্তবতা নাই। এগুলো মানে টোটালি পুরাই প্রতারিত। এখানে কোনো বাস্তবতা মানে যেটা বলছে ওই রকমের সাথে কোনো মিল। মানে ওরা বলছে যে ওইখানে টুরিস্ট ভিসায় গেলে পরবর্তীতে ওয়ার্ক ভিসা ট্রান্সফার করে দেবে, কিন্তু আমি 2 মাস 15 দিন ওয়েট করার পরও আমরা পাইতেছি না, ওয়ার্ক পারমিট ভিসাটা পাইতেছি না। পরে আমি ওইখানে আরো অনেক বাঙালি আছে যারা পুরাতন, ধরেন বছর খানিক হয়েছে, তাদেরকে জিজ্ঞেস করছি যে ভাই এমনি এটা কি আসলে হয় কি না, ওয়ার্ক পারমিট ভিসাটা কি হয়, বা এটা দালাল যে বলতেছে এটা দিবে, এটা কি দিবে কিনা। তারা বলতেছে ভাই এটা ফাও, আমরা এরকম প্রতারিত হয়ে আসছি এবং কি করব, চলে তো আসছি, কিছু করার নাই। হ্যাঁ, অনেক টাকা ইনভেস্ট হয়ে গেছে। তো এটা আসলে হয় না, ওয়ার্ক পারমিট ভিসাটা হয় না। লাগছে যাইতে আমার লাগছে 3,50,000।
3,50,000 টাকা। তো টাকাগুলো কি ব্যাগ দিছে? না, টাকাগুলো এখনো ব্যাগ দেয় না, দিবে দিবে বলে এখনো ব্যাগ দিতেছে না। এখনো দিতেছে না। এইভাবে তো মনে হয় অসংখ্য মানুষ অসংখ্য মানুষ প্রতারিত হইতেছে, অসংখ্য মানুষ। মানে ওইখানে বাঙালির অভাব নাই, সবাই এরকম 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ। আমি এরকমও দেখছি আপনার 5,50,000 টাকার মধ্যেও গেছে এরকম। মানে আমি যে রুমে ছিলাম ওই রুমে। সে কি কাজ পাইছে নাকি? সেও কাজ পাইছে, তবে ওই যে কি কাজ? অবৈধ কাজ। তো অবৈধ যদি তারা সেই দেশের পুলিশ অ্যারেস্ট করে সেক্ষেত্রে না, ওইখানে কোনো আপনার পুলিশের কোনো ঝামেলা নাই, কিন্তু যে কোনো সময় একটা আতঙ্ক থাকে। ওইটা ঠিক আছে, তবে আপনি দেশে আসতে পারবে না। দেশে আসতে পারবে না, ওইটা হচ্ছে একবারে। হ্যাঁ, একসাথে আসতে হবে আসলে। আবার শুনছিলাম যে মৃত্যুর ঝুঁকিও আছে ওইখানে। মৃত্যুর ঝুঁকি অবশ্যই আছে ওইখানে। তাদের এখনো মানে যে স্বাধীন হয়েছে দেশটা এখনো অল্প কয়েক বছর হয়েছে আমি যতটুকু জানি। তো ওই ক্ষেত্রে তাদের ওই যে স্বাধীনের যে ইয়েটা, ওই সময় তারা মানুষ খুন করে মানুষ খাইতো, এরকম একটা যে প্রচলন ছিল, এটা এখনো কিছু কিছু জায়গায় আছে এখনো। হ্যাঁ, এখনো রাস্তাঘাটে এখনো ভয়ভীতি রয়ে গেছে। মানে ওই যে ওই মানুষ খেকো যে একটা কথা আছে, মানে গুজব হোক আর বাস্তব হোক, বাস্তবে এটা গুজব না, এটা বাস্তবে। এটা কি তোমাদের এটা হচ্ছে ওইখানে শুনছি বলতে, ওইখানে যারা পুরাতন বাঙালি আছে অনেকেই তো আছে যাই এখন একটা এস্টাবলিশ হয়ে গেছে, ধরেন আপনার 6 বছর 7 বছর ধরে পড়ে রয়েছে, অবৈধভাবে আছে। তো তাদের কাছ থেকে শুনছি, তারা বলতেছে এখানে এখনো এগুলা প্রচলন আছে কিছু, মানে গ্রাম সাইড যেগুলো এগুলাতে এখনো প্রচলন গুলো আছে। আচ্ছা, যে মানুষ খেকো মানুষগুলো আছে এখনো। আচ্ছা, এটা তো খুবই ভয়ঙ্কর কথা, এটা তো আগে জানতাম না। ভিয়েতনাম নিয়ে তো এমনিতে তারা আমেরিকা থেকে স্বাধীন হয়েছে, হ্যাঁ, অনেক সংগ্রামের পরে। তো তার মানে ওই স্বভাবগুলা কিছুটা এখনো আছে। ওই স্বভাবগুলা কিছুটা এখনো আছে। কম্বোডিয়ার ব্যাপারে কি? কম্বোডিয়াতে যাওয়া, ওখান থেকে আপনার বাইফতে কম্বোডিয়া যাওয়া যায়। তো কম্বোডিয়া যাওয়া মানে আপনি মানে মৃত্যুর দিকে চলে যাও, ওখান থেকে আর ব্যাক আসার কোনো সম্ভাবনা নাই। বাংলাদেশ না, ভিয়েতনামে ঢুকতে পারবেন না। কম্বোডিয়া যাই, ওইখানে হচ্ছে পুরো সন্ত্রাসী একটা দেশ। হ্যাঁ, ওইখানে ঢুকলে হচ্ছে আপনার মানে আপনার জীবনের মায়া যদি না থাকে তাহলে আপনি ওইখানে ঢুকতে পারবেন। ওইখানে কেন যায় মানুষ? ওইখানেও মানুষ ওই যে দালাল বলে যে কম্বোডিয়া ইউরোপ কান্ট্রি বা আমেরিকার সাথে অ্যাডজাস্ট আছে, অমুক দেশের সাথে অ্যাডজাস্ট আছে, এটা বলে দেখানো হয়। আমরা তো মানে একই 70 পাইলেই হয়েছে। তারপরে মালয়েশিয়া তো সেই লোক, হ্যাঁ, মালয়েশিয়া আছে আপনার বাইফতে ঢুকায়। তো আমার সাথেরও 2 জন গেছে, কিন্তু তারাও এখন ভুক্তভোগী। কোথায়? মালয়েশিয়া গেছে, বাইফতে গেছে, এখন ভুক্তভোগী। তাদের সাথে কন্টাক্ট হয়, তারা বলতেছে এটা তো লস হয়েছে, অবৈধভাবে আসি তো লস হয়েছে। আবার যদি একবার যদি মালয়েশিয়ার, দর্শক আপনাদের সুবিধার্থে বলি, মালয়েশিয়ার যে জেলখানা সেটা হচ্ছে যে বিশ্বের জঘন্য যে জেলখানা কয়েকটা আছে এর মধ্যে একটি। তো একবার যদি সেখানে পুলিশের হাতে গ্রেপ্তার হয় তাহলে এইসব ভয়ঙ্কর জেলখানায় থাকতে হয়, খুব মানবেতর জীবনযাপনের মাধ্যমে ওইখানে জীবনযাপন করতে হয়। তো তারপর তোমার দেশে আসা হয় কিভাবে? তারপর দেশে আসা হয় কিভাবে, যখন আপনার 2 মাস 15 দিন হয়ে গেছে, তখন আমি দেখতেছি যে না, এখানে আর টিকা সম্ভব না। আবার আমার যে ভিসাটা দিছে ওইটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা, ওইটা হচ্ছে আপনার এই 2 মাস 28 দিনের, প্রায় 3 মাসের মতো একটা ট্যুরিস্ট ভিসা দিছে। তো এখন আমার পুরাতন যারা আছে, রুমমেট যারা ছিল, তারা বলতেছে তুমি যদি দেশে যাও বা মালয়েশিয়া যদি বা বাইফতে যদি কোনো দেশে না যাইতে চাও তাহলে দেশে চলে যাও। তো দেশে যাইতে হইলে এখন আমি আবার দালালের ফোন দিছি যে ভাই আমি আপনার তো যেগুলো বলছেন এগুলো তো কিছুই হয় নাই, আপনি আমার দেশে নিয়ে যান। তো উনি বলতেছে যে আপনি আরেকটু ওয়েট করেন। তার প্ল্যান হচ্ছে অন্যরকম, আরেকটু ওয়েট করলে আমার ইলিগাল হয়ে যাবে। হ্যাঁ, আমি ইলিগাল হয়ে যাবো, কিন্তু তখন সে চাইবো, কিন্তু আমি আসতে পারবো না। আসতে হলে আমার জরিমানা বা যদি ইলিগাল হয়ে যাও তখন সেক্ষেত্রে ব্যাক করার কি? সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি ইলিগাল হয়ে যান ভিয়েতনামে, আপনি যদি 1 ঘন্টাও থাকেন, ইলিগাল হওয়ার পরে যদি 1 ঘন্টাও থাকেন, আপনাকে ওই 1 ঘন্টা জরিমানা দিয়েও আসতে হবে, ধরা দিয়ে আসতে হবে। জেল টেল খাটতে, হ্যাঁ, জেল টেল খাটতে হবে। বা তাদের এখনো রাজার যে শাসনটা ওইটা এখনো মানে আছে, এখনো বর্তমানে আছে। তো ওইটাও খাটতে হবে, জেলও খাটতে হবে, আবার জরিমানাও দিতে হবে। আচ্ছা, তো এখন ওই যে মানে দালাল চাইছে যে তুমি ওইখানে স্টে করি। ইলিগাল হয়ে গেলে তার হ্যাঁ, আমি একটা আতঙ্ক থাকবে দেশে আসবে কিনা না। কিন্তু আমি অনেক বলছি যে আমারে টিকিট কাটি দেন, কিন্তু সে টিকিট আমার কাটি দিব করে আর কাটি দেওয়া হয় না। ওই দালাল এরকম কয়জন নিছিল? ওই দালাল আমার জানা মতে মানে আমি যে সময় যাই ওই সময় আমি এক পরিবার থেকে আমরা 2 জন গেছি, 2 জনেই আমরা ব্যাক আসছি ওই একই সাথে। হ্যাঁ, একই সাথেই ব্যাক আসছি। উনি আসছে আমার 2 দিন আগে, আমি 2 দিন পরে আসছি। এরপরে মানে ওই সেম দিনে আরো ধরেন 8-9 জনের মতো গেছে ওই দালালের মাধ্যমে, সেম দিনে। সবারই একই অবস্থা? সবারই একই অবস্থা। মানে ওইখান থেকে 2-1 জন হয়তো মালয়েশিয়া ঢুকে গেছে, তো তাদের সাথে আমার এখনো কন্ট্যাক্ট হয়, কিন্তু তারা ভালো অবস্থানে নাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বাইপথে ঢুকে ভালো অবস্থানে নাই। তারা বলতেছে যে তুই যে চলে গেছস এটাই বেটার হয়েছে, মানে জীবনটা বাঁচাতে পারতেছস আর কি, এরকম আর কি। এটাই এখন তো মানে ওইখানে থাকা মানে খাবারের কষ্ট, খাবারের কষ্ট, থাকার কষ্ট, সব মানে সব দিক দিয়ে কষ্ট। খাবারের কষ্টটা তখনই নেওয়া যায় যখন ইনকাম আসে। হ্যাঁ,
আপনি যখন সে বলছে আমার 40,000 টাকা বেতন, কিন্তু আমি পাইতেছি বাংলাদেশের টাকায় পাইতেছি 25,000 টাকা বেতন, তাইলে আমার বাংলাদেশে তো ভালো। তুমি তো যতটুকু শুনছি মানে বাংলাদেশে ভালো অবস্থা। হ্যাঁ, আমি বাংলাদেশে তো আপনার মাসে 20-25,000 টাকা কামাইতাম। কোন কোম্পানিতে ছিল? আমি ফোন সেক্টরে ছিলাম, ওপ্পো, ভিভো, রিয়েলমি এসব। আর একটু ভালো অবস্থানের জন্য বিদেশ যাওয়া? হ্যাঁ, বিদেশ যাওয়া, ফ্যামিলির দিকে তাকাই বা একটু ভালো অবস্থানের জন্য বিদেশ যাওয়া। যখন দেখলা যে না দেশে ভালো ছিল, হ্যাঁ, তখন আমি নিজের 1 মাস আমি আবার ওইখানে জব করছি, জব ছাড়ি দিয়ে আবার জব করছি। 1 মাস জব করে প্লেনের টাকা উঠাই আমি নিজে টিকিট কিনে চলে আসছি। আচ্ছা, মানে এই ক্ষেত্রে দালাল কোনো না, এই ক্ষেত্রে দালাল কোনো হেল্প করে নাই। হেল্প করবে বলে আমার টাইম আছে 2 দিন, লাস্ট 2 দিনের মাথায় আমি দেশে চলে আসছি। এখন কি করতেছে? এখন আমি আপাতত একটা গার্মেন্টসে আছি, কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে আছি। মানে ওইখান থেকে ভালো? ওইখান থেকে আলহামদুলিল্লাহ ভালো, বেটার, ফ্যামিলি আছে, টাকা দিক দিয়েও ভালো, সব দিক দিয়ে। এই আমাদের এই ভুলটাই আমরা আসলে অনেকেই দেখছিলাম, দেশে ভালো আছে কিন্তু এরপরও যাক হয়তো ফ্যামিলির চাপ অথবা কারো প্রতারণার শিকার হয়ে ওনারা বিভিন্ন দেশে চলে যায়, কিন্তু যাওয়ার পরে দেখে যে না দেশেই ভালো ছিল, এই ফিলটা হয়। যেমন আমি যখন বাইরে ছিলাম তো আমাকে অনেকেই ভিসার জন্য রিকোয়েস্ট করলে আমি বলতাম যে আপনার দেশে কেমন ইনকাম। আমি প্রথম প্রশ্নটা এটাই করতাম যে আপনার দেশে কেমন ইনকাম। যদি বলতো যে 20,000 টাকা 25,000 টাকা ইনকাম, তখন আমি তাদেরকে বলতাম ভাই দেশেই থাকেন, কারণ আপনি মালয়েশিয়াতে আসলে 35-40,000 টাকা কামাবেন, কিন্তু ওই দেশের মতো শান্তিটা পাবেন না। তো এইটাই আমরা যদি কোথাও যাই না কেন, বিশেষ করে নতুন দেশ যেগুলো সম্বন্ধে আমরা জানি না, যেগুলাতে অ্যাভেলেবেল বাংলাদেশিরা যায় না, সেসব দেশে যাওয়ার আগে অন্তত যারা জানে তাদের থেকে আমরা তথ্য নেব, আমরা সতর্ক থাকলে আমরা প্রতারিত হব না। তো ধন্যবাদ তানভীর সময় দেওয়ার জন্য।